যুক্তরাষ্ট্রের স্থাপনায় একের পর এক আঘাত ইরানের। বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, ইসরায়েলেও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ। ইরানের শীর্ষ কর্মকর্তা লারিজানি নিহত, নিশ্চিত করল তেহরান। লেবাননে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে বিমান হামলা ইসরায়েলের। ইরান যুদ্ধের সমর্থন জানালেও সরাসরি অংশ নিতে নারাজ ন্যাটো। জানালেন ট্রাম্প শিগগিরই যুদ্ধ বন্ধের ঘোষণা। But we're not ready to leave yet, but we'll be leaving in the near future. We've had great support from countries in the Middle East, great support, but we've had no support from, essentially, no support from NATO. আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি অর্চিতা শেহজিন। ইরানের বিরুদ্ধে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সংঘাতের মাত্রা চরমে পৌঁছেছে। ইরাকের মার্কিন দূতাবাস সহ ইসরায়েলের বেইত শেমিল, তেল আবিব ও দখলকৃত জেরুজালেমের বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে ইরান। একই সঙ্গে কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরানেও হামলা চালানো হয়। ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে তেহরান। যদিও ইরানের যে কোনো শীর্ষস্থানীয় নেতার মৃত্যুতে দেশের জনগণের মনোবল দুর্বল করা যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তেহরান ও লেবাননের বিভিন্ন স্থানে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। তবে শিগগিরই ইরানের বিরুদ্ধে যুদ্ধ থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে আসবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দিন গড়ানোর সঙ্গে সঙ্গে আরও বিধ্বংসী হয়ে উঠছে ইরান। ইরাকের বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন হামলা চালিয়েছে ইরান। কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি, সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা এবং ইরাকে ইরবিলেও হামলা চালানো হয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী 59তম ধাপের হামলা সম্পন্ন করেছে। এই হামলার মূল লক্ষ্যই ছিল ইসরায়েলের বেইত শামস, তেল আবিব ও দখলকৃত জেরুজালেমের বিভিন্ন এলাকা। ইসরায়েলের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি ও বাসিজ কমান্ডার গোলাম রেজা সোলেইমানের মৃত্যুর খবর নিশ্চিত করেছে তেহরান। এনে সন্তুষ্টি প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বলেন, ইরানের সাধারণ মানুষ তাদের মৃত্যু উদযাপন করছে। ইরানের শীর্ষ সামরিক ও নিরাপত্তা কর্মকর্তাদের যে কোনো জায়গায় যে কোনো সময়ে হত্যার হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। একই সঙ্গে লেবাননে হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে নেতানিয়াহু বাহিনী। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। জবাবে ইসরায়েলও ব্যাপক হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলের উত্তরাঞ্চলের নাহারিয়ায় হিজবুল্লাহর আক্রমণে বেশ কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জোর দিয়ে বলেছেন, কোনো একক নেতা বা কর্মকর্তার হত্যা দেশের ব্যবস্থাকে নাড়িয়ে দিতে পারবে না। আল জাজিরাকে সংক্ষেপে দেয়া সাক্ষাৎকারে আরাগচি বলেন, ইরানের শাসন ব্যবস্থা এতটাই স্থিতিশীল যে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পরও তা ভেঙে পড়েনি। এদিকে খুব দ্রুতই যুদ্ধ থেকে সরে আসার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিসে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ অভিযানে ন্যাটো দেশগুলো সমর্থন জানালেও তারা সরাসরি অংশ নিতে আগ্রহী নয়। আমরা খুব শিগগিরই ইরান যুদ্ধ থেকে সরে আসব। খুবই নিকট ভবিষ্যতে আমরা সরে যাব, কিন্তু এই মুহূর্তে তাদের সব দিক থেকেই ধ্বংস করে দেওয়া হয়েছে। এবং আবারও বলছি, মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে আমরা দারুণ সমর্থন পেয়েছি, কিন্তু ন্যাটোর কাছ থেকে কার্যত কোনো সমর্থনই পাইনি। ট্রাম্প সব দেশকে আহ্বান জানান হরমুজ প্রণালীকে নিরাপদ করতে, যেটিকে ইরানের ক্ষেপণাস্ত্র, ড্রোন ও মাইন ব্যবহার করে ট্যাঙ্কার চলাচল ব্যাহত করছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ইরানের ক্ষমতার অভ্যন্তরীণ বলয়ের এক প্রভাবশালী মুখ আলী লারিজানি ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। ষাটোর্ধ্ব এই কর্মকর্তার বিচরণ শুধু নিরাপত্তা প্রধানের ভূমিকাতেই সীমিত ছিল না। সংস্কৃতি মন্ত্রণালয়, সম্প্রচার সংস্থা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ছিল তার বিচরণ। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ উপদেষ্টা ও নিরাপত্তা নীতির অন্যতম স্থপতির মৃত্যুতে তেহরানের ক্ষমতার ভারসাম্য নিয়ে নতুন করে সংকট দেখা দিয়েছে। দশকের পর দশক ধরে ইরানের অন্যতম প্রধান কৌশলবিদ হিসেবে পরিচিত ছিলেন আলী লারিজানি। ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থেকেও পরিমিত, হিসেবি এবং বাস্তববাদী নেতৃত্বের জন্য তিনি আলাদা মর্যাদা অর্জন করেন। ইসরায়েলের বিমান হামলায় তার মৃত্যু শুধু একজন রাজনীতিকের নয়, বরং ইরানের নীতি নির্ধারণী মস্তিষ্কের এক বড় ক্ষতি হিসেবে দেখা হচ্ছে। 1979 সালে ইসলামী বিপ্লব পরবর্তী প্রভাবশালী এক ধর্মীয় পরিবারে বেড়ে ওঠা লারিজানি ইরান ইরাক যুদ্ধে রেভলিউশনারি গার্ডসের কমান্ডার হিসেবে কাজ করেন। সেই থেকেই তার উত্থানের শুরু। পরে রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা, সংস্কৃতি মন্ত্রণালয়, জাতীয় নিরাপত্তা পরিষদ প্রতিটি ক্ষেত্রেই তিনি দক্ষতার ছাপ রাখেন। দীর্ঘ 12 বছর পার্লামেন্ট স্পিকার হিসেবে তিনি ইরানের নীতি নির্ধারণে কেন্দ্রীয় ভূমিকা রাখেন।
পারমাণবিক কর্মসূচি নিয়ে পশ্চিমাদের সঙ্গে আলোচনায় লারিজানি ছিলেন তেহরানের মুখপাত্র। কঠোর অবস্থান ধরে রেখেও তিনি কূটনৈতিক পথ খোলা রাখার পক্ষে ছিলেন। রাশিয়া ও চীনের সঙ্গে সম্পর্ক জোরদার, 25 বছরের চীন-ইরান চুক্তি, এসব ক্ষেত্রেও তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। তবে যুক্তরাষ্ট্র তাকে সাম্প্রতিক বিক্ষোভ দমনে সহিংস ভূমিকার অভিযোগে নিষেধাজ্ঞার আওতায় আনে। ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলা শুরুর পর লারিজানি প্রকাশ্যে সতর্ক বার্তা দেন এবং অভ্যন্তরীণ বিরোধিতাকেও কঠোরভাবে দমন করার আহ্বান জানান। বিশ্লেষকদের মতে তার গড়ে তোলা পারমাণবিক ও নিরাপত্তা কৌশলই ইরানকে আঞ্চলিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে সহায়তা করেছে। খামেনির মৃত্যুর পর ক্ষমতার পালাবদলের সময়ে তার অভিজ্ঞ নেতৃত্ব আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। এ অবস্থায় লারিজানির মৃত্যু সেই ভারসাম্য আরও বদলে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। মধ্যপ্রাচ্যে গত 28 ফেব্রুয়ারি শুরু হওয়ার সংঘাত এখন এক নতুন মোড় নিয়েছে। ইরানের হাজার হাজার লক্ষ্যবস্তু ধ্বংস করার মাধ্যমে যে যুদ্ধের সূচনা হয়েছিল তা এখন খোদ হোয়াইট হাউসের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ এবং তেলের বাজারের ঊর্ধ্বগতিতে চাপে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত 28 ফেব্রুয়ারি এক আকস্মিক হামলায় কেঁপে ওঠে ইরান। ইসরায়েলি ও মার্কিন যুদ্ধ বিমানের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চালানো সেই হামলায় প্রাণ হারান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। শুরুতে মনে হয়েছিল যুদ্ধের পূর্ণ নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হাতে, কিন্তু সময় যত গড়াচ্ছে দৃশ্যপট তত বদলাচ্ছে। যুদ্ধের সমাপ্তি এখন আমাদের হাতে। উপসাগর থেকে ওয়াশিংটনকে তাদের সেনাবাহিনী প্রত্যাহার করতে হবে এবং সব হামলার ক্ষতিপূরণ দিতে হবে। 3 সপ্তাহ আগেও তেহরানের কণ্ঠে এমন আত্মবিশ্বাস ছিল না, কিন্তু পাল্টে যাওয়া সমীকরণে এখন খোদ মার্কিন নাগরিকরাই মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হচ্ছেন। ইরানের পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে 15 জন নিহত হলেও ইরানে নিহতের সংখ্যা ছাড়িয়েছে 1400। তবে আসল লড়াইটা এখন চলছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে। উপসাগরীয় দেশগুলোর ইন্টারসেপ্টর বা ক্ষেপণাস্ত্র প্রতিহত করার মজুদ ফুরিয়ে আসায় এখন আর কোনো স্থাপনাই নিরাপদ নেই। বিশ্লেষকরা বলছেন এই যুদ্ধের সবচেয়ে বড় হাতিয়ার এখন হরমুজ প্রণালী। বিশ্বের অন্যতম এই বাণিজ্যিক পথটি ইরানের নিয়ন্ত্রণে থাকায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধাক্কা লেগেছে। প্রেসিডেন্ট ট্রাম্প হরমুজ মুক্ত করতে মিত্রদের কাছে যুদ্ধজাহাজ চাইলেও এখন পর্যন্ত কোনো দেশ সাড়া দেয়নি। ট্রাম্প একাধিকবার যুদ্ধ শেষের সময়সীমা দিলেও বর্তমান পরিস্থিতি বলছে ভিন্ন কথা। মিত্রদের অসহযোগিতা আর তেলের ক্রমবর্ধমান দাম যুক্তরাষ্ট্রকে এক দীর্ঘস্থায়ী যুদ্ধের চোরাবালিতে আটকে দিচ্ছে। সোমবার গার্ডিয়ানের এক প্রতিবেদনে পরিষ্কার বলা হয়েছে, এই অবস্থা চলতে থাকলে যুদ্ধের নিয়ন্ত্রণ আর ওয়াশিংটন বা তেল আবিবের হাতে থাকবে না। রাইসা জান্নাত, সময় সংবাদ। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ভয়াবহ হামলায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান দেশটির নতুন সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি। মিসাইল হামলার ঠিক কয়েক মিনিট আগে ভবনের বাইরে থাকায় রক্ষা পান তিনি। ভয়াবহ সেই হামলার বর্ণনার একটি অডিও রেকর্ড উঠে এসেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের হাতে, যেখানে প্রমাণ মেলে হামলার ভয়াবহতার। ফাঁস হওয়া অডিওটি খামেনির কার্যালয়ের প্রোটোকল প্রধান মাজাহের হোসেইনির বলে জানিয়েছে দ্য টেলিগ্রাফ। অন্যদিকে মোস্তফা খামেনির শারীরিক অবস্থা প্রকাশ্যে না আসায় তা নিয়ে বাড়ছে জল্পনা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভয়াবহ হামলা থেকে অল্পের জন্য বেঁচে যান ইরানের নবনিযুক্ত সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। তবে নিহত হয়েছেন বাবা আয়াতুল্লাহ আলী খামেনি সহ পরিবারের অন্য সদস্যরা। হামলার সেই রোমহর্ষক বর্ণনা উঠে এসেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের হাতে। ফাঁস হওয়া অডিও রেকর্ড থেকে জানা যায়, বিস্ফোরণের মাত্র কয়েক মিনিট আগে ব্যক্তিগত কাজে ভবনের বাইরে পা রাখায় প্রাণে বেঁচে যান মোজতবা খামেনি। তবে মিসাইলের আঘাতে তার পা ক্ষতিগ্রস্ত হয় এবং ধ্বংসস্তূপে পরিণত হয় পুরো ভবন। হামলায় মোজতবার স্ত্রী সন্তান ঘটনাস্থলেই নিহত হন। তার ভগ্নিপতির দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, এমনকি শরীর শনাক্তেও কেবল কিছু অংশই পাওয়া যায়। একই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি, আইআরজিসি প্রধান মুহাম্মদ পাকপোর ও প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসির জাদেহ সহ শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারাও নিহত হয়েছেন। দ্য টেলিগ্রাফ জানায়, ফাঁস হওয়া রেকর্ডটি নিহত আলী খামেনির কার্যালয়ের প্রধান মাজাহের হুসেইনির। গেল সপ্তাহে তেহরানে এক বৈঠকে ভয়াবহ হামলার বর্ণনা দেন তিনি। প্রতিবেদন অনুযায়ী খামেনি পরিবার ও ইরানের শীর্ষ নেতৃত্বকে একসঙ্গে সরিয়ে দেওয়ার পরিকল্পনায় খামেনির বাসভবনে হামলা চালানো হয়। হুসেইনি আরও জানান, হামলা এতটাই শক্তিশালী ছিল যে ইরানের সামরিক প্রধান মুহাম্মদ সিরাজির দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। তাকে শনাক্তে কেবল কয়েক কেজি মাংস অবশিষ্ট ছিল। এছাড়া খামেনির জামাতার মরদেহ পাওয়ার পর দেখা যায় তার মাথা দ্বিখণ্ডিত হয়ে আছে।
এদিকে মুজতবা খামেনির শারীরিক অবস্থা প্রকাশ্যে না আসা নিয়ে জল্পনা বাড়ছে। এখন পর্যন্ত তিনি জনসম্মুখে হাজির হননি, কেবল রাষ্ট্রীয় টেলিভিশনে একটি লিখিত বার্তা পাঠিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তার বেঁচে থাকা নিয়ে সন্দেহ প্রকাশ করেন। বরকতুল্লাহ, সময় সংবাদ। দক্ষিণ এশিয়ার দেশগুলোর তেল, গ্যাস, খাদ্যপণ্য ও শিল্পের কাঁচামালের বড় অংশ আমদানির একমাত্র পথ হরমুজ প্রণালী। এই পথ বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বের অন্যান্য অঞ্চলের মতোই বড় প্রভাব পড়ছে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর অর্থনীতিতে। ক্ষতির তালিকায় ওপরের দিকে রয়েছে থাইল্যান্ড, ভিয়েতনাম ও ভারতের নাম। প্রায় ৩ সপ্তাহ ধরে কার্যত বন্ধ রয়েছে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি ও বাণিজ্য পথ হরমুজ প্রণালী। এতে বিশ্বের অন্যান্য অঞ্চলের মতোই বড় ধরনের চাপের মুখে পড়েছে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার অর্থনীতি। এই অঞ্চলের জ্বালানি সহ গুরুত্বপূর্ণ আমদানি পণ্যের ৯০%-এরও বেশি আসে হরমুজ প্রণালী হয়ে। এ পথে জাহাজ চলাচলের নিরাপত্তায় নানা জল্পনা চলছে আন্তর্জাতিক অঙ্গনে। বেশিরভাগ মানুষ জাহাজ চলাচলের সামরিক সুরক্ষা বলতে সামনে পেছনে যুদ্ধজাহাজ রেখে দীর্ঘ কনভয় কল্পনা করেন, যেমনটি দেখা গিয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং ইরান ইরাক যুদ্ধের সময়। তবে বর্তমান পরিস্থিতি ভিন্ন। এখন কনভয় নয়, বরং এসকর্ট বা সুরক্ষা দায়িত্ব বেশি বাস্তবসম্মত ধারণা। তবে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান ছাড়া কার্যকর কোনো সমাধান আমার মনে হয় কাজ করবে না। এই সংঘাত দীর্ঘায়িত হওয়া মানে লম্বা সময় ধরে হরমুজ প্রণালী বন্ধ থাকা। অর্থনৈতিক ক্ষতির তালিকায় উপরের দিকে রয়েছে এশিয়ার দেশ থাইল্যান্ড, ভিয়েতনাম ও ভারতের নাম। পর্যাপ্ত জ্বালানি মজুদ নেই এমন দেশগুলোর অর্থনীতিও দ্রুত ঝুঁকির মুখে পড়ছে। বিশ্লেষকদের মতে সংঘাত আরও 1 মাস দীর্ঘায়িত হলে কৌশলগত মজুদ থাকা এশিয়ার দেশগুলোও সংকটের মধ্যে পড়তে পারে। সেক্ষেত্রে জাপান, চীন ও দক্ষিণ কোরিয়ার মতো বড় অর্থনীতির দেশগুলো চাপে পড়বে। আমাদের বেশ কিছু জাহাজ উপসাগরীয় অঞ্চলে হরমুজ প্রণালী পার হওয়ার অপেক্ষায় রয়েছে। আমরা সংশ্লিষ্ট সব দেশের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় চালিয়ে যাচ্ছি, যাতে জাহাজগুলো নিরাপদ ও বাধাহীনভাবে ভারতে আসতে পারে। এটির উদ্দেশ্য হলো আমাদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা। দক্ষিণ এশিয়ার দেশগুলোর জন্য হরমুজ প্রণালীর কার্যকর কোনো বিকল্প বাণিজ্য পথ নেই। ইরানকে ঘিরে চলমান সংঘাতের প্রভাব সরাসরি এসে পড়ছে এই অঞ্চলের অর্থনীতিতে। সংঘাতের সঙ্গে সরাসরি জড়িত না থাকলেও এর অর্থনৈতিক চাপ বহন করতে হচ্ছে দক্ষিণ এশিয়ার দেশগুলোকে। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ে আরও থাকছে। লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত আফগানিস্তানে হামলার ঘোষণা পাকিস্তানের। অভিযানে 684 তালেবান সদস্য নিহত, দাবি ইসলামাবাদের। সরাসরি আঘাতের হুমকি কাবুলের। ইরান যুদ্ধ ঘিরে ট্রাম্প প্রশাসনের ভেতরেই শুরু হয়েছে ভাঙন। শীর্ষ সন্ত্রাস বিরোধী কর্মকর্তা জো কেন্ট পদত্যাগ করে সরাসরি প্রশ্ন তুলেছেন যুদ্ধের যৌক্তিকতা নিয়ে। বলেন, নিজের বিবেকের কাছে দায়বদ্ধ থেকে তিনি আর এই পদে থাকতে পারছেন না। পদত্যাগ করার সময় মার্কিন প্রেসিডেন্টের কাছে লেখা চিঠিতে ইরানের বিরুদ্ধে যুদ্ধের সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান। জো কেন্ট পদত্যাগ করায় ভালো হয়েছে বলে দাবি করেছেন ট্রাম্প। ইরানের বিরুদ্ধে যুদ্ধের সিদ্ধান্ত নিয়ে ট্রাম্প প্রশাসনের ভেতরে শুরু হয়েছে প্রকাশ্য দ্বন্দ্ব। ন্যাশনাল কাউন্টার টেরোরিজম সেন্টারের পরিচালক জো কেন্ট পদত্যাগ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যুদ্ধের পথ থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন। তার দাবি, ইরান যুক্তরাষ্ট্রের জন্য কোনো তাৎক্ষণিক হুমকি ছিল না, বরং ইসরায়েলের চাপে এই যুদ্ধ শুরু হয়েছে। এই বক্তব্যে সরাসরি প্রশ্নের মুখে পড়েছে ট্রাম্প প্রশাসন। ন্যাশনাল কাউন্টার টেরোরিজম সেন্টারের পরিচালক জো কেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক চিঠিতে পদত্যাগের ঘোষণা দেন। তিনি লিখেছেন, নিজের বিবেকের কাছে দায়বদ্ধ থেকে তিনি ইরানের বিরুদ্ধে চলমান এই যুদ্ধে সমর্থন দিতে পারেন না। দীর্ঘ সামরিক অভিজ্ঞতার কথা উল্লেখ করে কেন্ট সতর্ক করেন, এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের জনগণের কোনো উপকারে আসবে না, বরং ভবিষ্যৎ প্রজন্মকে অযৌক্তিক সংঘাতের দিকে ঠেলে দেবে। হোয়াইট হাউস দ্রুতই কেন্টের অভিযোগ প্রত্যাখ্যান করেছে। প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট বলেন, ট্রাম্পের কাছে যথেষ্ট প্রমাণ ছিল যে ইরান আগে হামলার প্রস্তুতি নিচ্ছিল। জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গ্যাবার্ডও প্রেসিডেন্টের সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে বলেন, সব তথ্য বিশ্লেষণ করেই এই সামরিক পদক্ষেপ নেওয়া হয়েছে। ওভাল অফিসে ট্রাম্প নিজেও কেন্টকে নিরাপত্তা ইস্যুতে দুর্বল আখ্যা দিয়ে বলেন, তিনি পদত্যাগ করাতেই ভালো হয়েছে। আমি সবসময় মনে করেছি তিনি একজন ভালো মানুষ, কিন্তু আমি এটাও ভেবেছি যে সে নিরাপত্তার বিষয় খুবই দুর্বল। আমি তাকে খুব
ভালোভাবে চিনতাম না। তার মনে হতো সে বেশ ভালো মানুষ, কিন্তু যখন আমি তার বিবৃতি পড়লাম তখন বুঝলাম তার পদত্যাগ করাই ভালো। It's a good thing that he's out because he said that Iran was not a threat. জো কেন্ট একজন সাবেক স্পেশাল ফোর্স ও সিআইএ কর্মকর্তা। তিনি 11 বার বিদেশে দায়িত্ব পালন করেছেন। তার স্ত্রীও সিরিয়ায় এক হামলায় নিহত হন। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। নেতানিয়াহু কি বেঁচে আছেন নাকি মৃত? সামাজিক যোগাযোগ মাধ্যমে সয়লাভ নেতানিয়াহুর প্রকাশিত ভিডিও নিয়ে বলা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে ডিপ ফেকের মাধ্যমে তৈরি করা হয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর ভিডিও। এসব গুঞ্জন আরও জোরালো হচ্ছে যখন বেশ কয়েকদিন ধরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতি কিংবা মন্ত্রী পরিষদের বৈঠকেও অংশ নেননি নেতানিয়াহু। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা চলাকালীন ইসলামী বিপ্লবী গার্ড আইআরজিসি নেতানিয়াহুর কার্যালয় লক্ষ্য করে হামলার দাবি করে। এতে ইসরায়েলের প্রধানমন্ত্রী মারা গেছেন বলেও জানায় বাহিনীটি, যদিও আইআরজিসির এমন দাবি অস্বীকার করেছে ইসরায়েলি প্রশাসন। এরপর অনেকদিন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুকে জনসমক্ষে দেখা যায়নি। তার এমন অনুপস্থিতি নিয়ে নেটিজেনদের মধ্যে ঝড় উঠে যায়। সবাই ধরেই নেয় নেতানিয়াহু আর নেই। এর মধ্যেই নিজ কার্যালয়ে দাঁড়ানো অবস্থায় এক ভিডিও প্রকাশ করেন তিনি, কিন্তু তাতেও খুঁত বের করেন অনেকে। বলা হয় নেতানিয়াহুর এক হাতে 6টি আঙুল দেখা গেছে। আর এতেই সমালোচকরা ধারণা করেন ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে বানানো ডিপফেক ভিডিও। এ নিয়ে আবারও শুরু হয় সমালোচনার ঝড়। আর ঝড় উঠতেই পরপর দুটি নতুন ভিডিও প্রকাশ করেন নেতানিয়াহু। একটি ভিডিওতে দেখা যায় ইসরায়েলের একটি কফি শপে কফি পান করার সময় নিজের আঙুল দেখিয়ে বলেন তার হাতে 5টি আঙুলই রয়েছে। যদিও এই ভিডিও নিয়েও নেটিজেনরা বিশ্লেষণ করে বের করেছেন যে কফির কাপ ভরা থাকা সত্ত্বেও চুমুক দিলেও একটুও কফি কমেনি। এরপর প্রকাশিত আরেকটি ভিডিওতে দেখা যায় নেতানিয়াহু দর্শনীয় স্থান পরিদর্শনে গেছেন। সে ভিডিওতে তার হাতের আঙুলের আংটি একবার অদৃশ্য হয়ে যায়। এরপর সমালোচকদের সন্দেহ আরও গভীর হয়। এছাড়া এসব গুঞ্জন আরও জোরালো হয়েছে যখন বেশ কয়েকদিন ধরে প্রধানমন্ত্রী কার্যালয়ের বিবৃতি কিংবা মন্ত্রী পরিষদের বৈঠকেও অংশ নেননি নেতানিয়াহু, যেখানে শুধু আইডিএফ এর কর্মকর্তাদের সঙ্গে ছিলেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতস। এমনকি বিভিন্ন ধ্বংসাবশেষে পরিদর্শনে যেতেন নেতানিয়াহু, সেখানেও তার পরিবর্তে যাচ্ছেন ইসরায়েলি প্রেসিডেন্ট আইজাক হারজগ। যদিও নেতানিয়াহু সর্বশেষ ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ক্যামেরার সামনে এসে। নাদিম মারজান, সময় সংবাদ। চূড়ান্ত লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত আফগানিস্তানের সামরিক হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে পাকিস্তান। গাজাবলিল হক নামের এই পাকিস্তানি অভিযানে এখন পর্যন্ত 684 জন তালেবান সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তানের তথ্য মন্ত্রণালয়। একই সঙ্গে ইসলামাবাদ ও সন্ত্রাসবাদের মধ্যে যে কোনো একটি বেছে নেওয়ার জন্য কাবুলকে হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। অন্যদিকে আর কোনো আলোচনা নয়, পাকিস্তানের সরাসরি হামলার হুমকি দিয়েছেন তালেবান সরকারের মুখপাত্র। আফগানিস্তানের কাবুলে ধ্বংসস্তূপের পাশে স্বজন খোঁজার আর্তনাদ। একটি রাতেই নিভে গেছে শত শত প্রাণ। ধ্বংসস্তূপ, পোড়া গন্ধ আর চারদিকে ছড়িয়ে থাকা ব্যক্তিগত জিনিসপত্র, এই দৃশ্যের মাঝে দাঁড়িয়ে প্রিয়জনের খোঁজ করছেন অসংখ্য মানুষ। কাবুলের সেই হাসপাতাল মুহূর্তেই পরিণত হয়েছে মৃত্যুকূপে। কেউ ভাইকে খুঁজছেন, কেউ সন্তানকে, কিন্তু উত্তর নেই কারো কাছে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মানুষের খোঁজে ছুটছেন উদ্ধারকর্মীরা, আর বাইরে দাঁড়িয়ে অসহায় অপেক্ষা পরিবারগুলোর। প্রতিটি স্ট্রেচারে ওঠা মরদেহ যেন নতুন করে ভেঙে দিচ্ছে আরেকটি পরিবারকে। আফগানিস্তানে তালেবান সরকার পাকিস্তানকে হামলার জন্য দায়ী করলেও শুরু থেকেই তা অস্বীকার করে আসছে পাকিস্তান। আফগানিস্তানে এখনো অব্যাহত আছে পাকিস্তানের গাজাবলিল হক অভিযান। তোরখাম সীমান্তে তালেবান ঘাঁটি গুড়িয়ে দেওয়ার দাবি পাকিস্তান সেনাবাহিনীর। নিরাপত্তা সূত্রের বরাতে জানা গেছে তোরখাম সেক্টরে আফগান তালেবান ও ফিতনা আল খাওয়ারিজ সংশ্লিষ্ট অবস্থান লক্ষ্য করে অভিযান চালিয়েছে পাকিস্তানি সেনাবাহিনী। লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার সাফ জানিয়ে দিয়েছেন তালেবানকে নির্ধারণ করতে হবে তারা সন্ত্রাসীদের পাশে থাকবে নাকি পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বজায় রাখবে। পাকিস্তানে চালানো এই হামলার জবাবে কড়া হুঁশিয়ারি বার্তা দিয়েছে আফগানিস্তান। তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ ঘোষণা দিয়েছেন পাকিস্তানের সঙ্গে আর কোনো কূটনীতি বা আলোচনা নয়, এর বদলে আফগানিস্তান প্রতিশোধ নেবে।
কাবুলের হাসপাতালে হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দ্রুত, স্বাধীন ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন জাতিসংঘ। সংস্থাটির মানবাধিকার দপ্তরের মুখপাত্র থামিন আল খিতান বলেন, বেসামরিক নাগরিক ও হাসপাতালের মতো স্থাপনায় হামলা আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন। তিনি জোর দিয়ে বলেন, দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে এবং এমন ঘটনা যেন পুনরাবৃত্তি না ঘটে তা নিশ্চিত করতে হবে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ে আরও থাকছে। দেশে দেশে ঈদের প্রস্তুতি। রমজানের শেষ সময়ে সিডনিতে কেনাকাটায় ব্যস্ত প্রবাসীরা। বিভিন্ন প্রান্তে বসেছে চাঁদ রাতের মেলা। প্যারিসেও জমে উঠেছে ঈদ বাজার। গাজায় ভঙ্গুর যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে এবার সরাসরি হামাসের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অফ পিসের দূতরা। বৈঠকের পর রাফা ক্রসিং আংশিক খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল। এর মধ্যেই উপত্যকাটিতে ইসরায়েলি বিমান হামলায় শিশুসহ অন্তত 3 জন নিহত হয়েছেন। এদিকে পশ্চিম তীরে 1 বছরে 36,000-এর বেশি ফিলিস্তিনিকে জোরপূর্বক ঘর থেকে উচ্ছেদ করে দিয়েছে ইসরায়েলি বাহিনী। গাজায় টিকে থাকা 20 লাখের বেশি ফিলিস্তিনির জীবন এখন নির্ভর করছে ভঙ্গুর এক যুদ্ধবিরতির ওপর। ইরানের বিরুদ্ধে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সংঘাতের প্রেক্ষাপটে ভেঙে পড়ার শঙ্কায় অক্টোবরের সেই যুদ্ধবিরতি। এর মধ্যে স্থানীয় সময় মঙ্গলবার মিশরের রাজধানী কায়রোতে হামাস প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অফ পিসের দূতরা। বৈঠকের পর গাজার একমাত্র গুরুত্বপূর্ণ বহির্বিশ্ব সংযোগ রাফা সীমান্ত আংশিকভাবে খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল। বিশ্লেষকদের মতে হামাসের সঙ্গে এই যোগাযোগ কোনো স্বীকৃতি নয়, বরং কৌশলগত পদক্ষেপ। যুক্তরাষ্ট্র গাজায় একটি টেকনোক্রেটিক প্রশাসন গড়ে তুলে হামাসের প্রভাব কমাতে চায়। একই সঙ্গে নিরস্ত্রীকরণ শর্তে পুনর্গঠন পরিকল্পনা বাস্তবায়নে চাপ বাড়ানো হচ্ছে। এদিকে পশ্চিম তীরে বাড়ছে সহিংসতা ও জোরপূর্বক বাস্তুচ্যুতি। জাতিসংঘের তথ্য অনুযায়ী গেল 1 বছরে 36,000-এর বেশি ফিলিস্তিনি ঘরছাড়া হয়েছেন। জাতিসংঘের মানবাধিকার দপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, 2024 সালের নভেম্বর থেকে 2025 সালের অক্টোবর পর্যন্ত 1732টি বসতি স্থাপনকারীদের হামলার ঘটনা ঘটেছে, যা আগের বছরের তুলনায় 24% বেশি। এসব হামলায় হতাহত ও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং অনেক ক্ষেত্রে এসব কার্যক্রমে ইসরায়েলি কর্তৃপক্ষের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। সামরিক অভিযান, বাড়িঘর ধ্বংস ও উচ্ছেদ আদেশের ফলে বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন হাজার হাজার ফিলিস্তিনি। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। প্রার্থী তালিকা প্রকাশ করেই প্রচারে নেমেছে ভারতের পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস। দলটির প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপি শিবির থেকেও শুরু হয়েছে নির্বাচনী প্রচার, দেওয়াল লিখন। প্রচার ও প্রার্থী তালিকা প্রকাশের মধ্যেও বামফ্রন্ট বিজেপি তৃণমূলকে সমালোচনা করছে নিজেদের মতো করেই। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের তফসিল ঘোষণার পরেই প্রার্থী তালিকা প্রকাশ করেছে ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি ও বামফ্রন্ট। কিছুটা দেরিতে হলেও মঙ্গলবার প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। এরপরেই প্রচারণায় নেমে পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলটি। রাজ্যের 294 আসনের মধ্যে এদিন একই সঙ্গে 291 দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেন তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের পাহাড়ে জোট সঙ্গীদের জন্য 3টি আসন ছেড়ে দেওয়া হয়েছে। বরাবরের মতো এবারও নতুন পুরনো মিশিয়ে এক ঝাঁক তারকাকে প্রার্থী করেছে তৃণমূল। দলটির নারী প্রার্থীর পাশাপাশি উল্লেখযোগ্য হারে সংখ্যালঘু প্রার্থীও করেছে। বাদ পড়েছেন পুরনো 74 জন বিধায়ক। এদিকে কালীঘাটে নিজের বাড়িতে আনুষ্ঠানিকভাবে দলীয় প্রার্থীদের নাম ঘোষণার আগে মমতা কার্যত বিজেপিকে এক হাত নিয়েছেন। এরপর একে একে নাম ঘোষণা করেন দলটির নেত্রী মমতা এবং সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী দিনেও বিজেপির কোনো সম্ভাবনাই নেই। আগে যা সিট পেয়েছিল তার থেকে তলানিতে নামবে। মানুষকে ভোটের লাইনে দাঁড় করিয়ে হ্যারাস করা, এসআইয়ের নামে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ দেওয়া, এই লড়াইয়ে বাংলা জিতবে আর বাংলার মামাটি মানুষ জিতবে, দিল্লিকা লাড্ডুরা জিতবে না। তৃণমূলের আগেই ভবানীপুরে বিজেপির প্রার্থী হিসেবে নাম ঘোষণা হয় এক সময়ের মমতা ঘনিষ্ঠ বর্তমানে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর। 2021 সালে বিধানসভা ভোটে নন্দীগ্রামে শুভেন্দুর কাছে পরাজিত হয়েছিলেন মমতা। শুভেন্দু অধিকারী ওই নামটাই আনবেন না, ওটা কোনো ফ্যাক্টরি নয় আমাদের কাছে। উনি হারার জন্যই দাঁড়িয়েছেন, শুধু নিজের নামটা ভাসিয়ে রাখবেন, মমতা ব্যানার্জির সঙ্গে বারবার তার নাম উচ্চারণ হবে এই আশা। ভবানীপুরের লড়াই নিয়ে বাম নেতারাও প্রধান 2 রাজনৈতিক প্রতিপক্ষকে খোঁচা দিতে ছাড়েননি। নন্দীগ্রামে ফেল করার পর ভবানীপুরে পাশ করেছেন তো,
ভবানীপুরের ব্যাপারে উনি আর কোনো কথা বলতে চাইছেন না, কিন্তু ভবানীপুরের মানুষ সাধারণভাবে গরিব নিম্নবিত্ত মানুষ যারা আছেন, মধ্যবিত্ত মানুষ যারা আছেন, তারা বোধ করছেন যে পশ্চিমবাংলার রাজনীতিকে যদি পরিচ্ছন্ন করতে হয়, বিজেপি তৃণমূল কাউকে ভরসা করা উচিত না। পশ্চিমবঙ্গে প্রশাসনের রাজনীতিকরণ সম্পূর্ণ হয়েছে। এখানে প্রশাসন বলে আলাদা কিছু নেই, যা কিছু আছে সেটাই তৃণমূল। নেতা, নেত্রী, মন্ত্রী, গুন্ডা, শান্তি, পুলিশ সব মিলেমিশে একাকার হয়ে গেছে, গোল ফুটবল হয়ে গেছে। দেখুন, তৃণমূল কংগ্রেস সেটা নিয়ে খেলা করছে। তবে এখনো রাজ্যের আরেক রাজনৈতিক প্রতিপক্ষ কংগ্রেস তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেনি। আগামী 23 ও 29 এপ্রিল রাজ্যটিতে ভোট গ্রহণ হবে, ফল জানা যাবে 4 মে। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। ঈদ উল ফিতর সামনে রেখে দেশে ফেরার হিড়িক মালদ্বীপে থাকা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বৈশ্বিক অস্থিরতা আর জেট ফুয়েলের দাম বাড়লেও সহনশীল বিমান ভাড়ায় প্রতিদিনই বাড়ছে টিকিটের চাহিদা। খন্দকার ওমর ফারুকের তথ্য ও ছবিতে রিপোর্ট। দেশের ঈদ মানেই পরিবার, ভালোবাসা আর উৎসবের এক অনন্য আবহ। এই আনন্দ ভাগাভাগি করতেই মালদ্বীপ থেকে দেশে ফেরার হিড়িক পড়েছে প্রবাসীদের মধ্যে। সহনশীল বিমান ভাড়ার কারণে প্রতিদিনই ট্রাভেল এজেন্সি ও বিমানবন্দরে বাড়ছে যাত্রীদের ভিড়। মালদ্বীপে বসবাস করেন প্রায় 1 লাখ বাংলাদেশি প্রবাসী, যারা রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখছেন। ঈদের সময়টায় দেশের মানুষের মতো তারাও পরিবার পরিজনের সঙ্গে সময় কাটাতে ছুটে আসেন। এই মিলনই তাদের কাছে সবচেয়ে বড় আনন্দ। অনেক কষ্ট পরিশ্রম করার পর যখন আমরা বাড়িতে যাই, এটা আমাদের অনেক আনন্দ লাগে। পরিবারের সবাই আছে, তাদের সাথে আমরা ঈদ করি। যখন আবার ভাবি যে আমার পরিবার, আমার দেশের লোক, আমার আত্মীয় স্বজনদের সাথে নিয়ে ঈদ করব, তখন ওই আনন্দে মনটা ভরে যায়। বৈশ্বিক পরিস্থিতি ও জেট ফুয়েলের দাম বাড়লেও যাত্রীদের কথা বিবেচনায় ভাড়া সহনশীল রাখা হয়েছে বলে জানিয়েছে ইউএস বাংলা এয়ারলাইন্স কর্তৃপক্ষ। আমরা চেষ্টা করছি টিকিটের প্রাইস সহনশীল মাত্রায় রাখা এবং প্রাইস যাতে না বাড়ে সেই ব্যাপারে আমরা অতি তৎপর। সো আমরা চাচ্ছি যাতে প্রবাসীরা আনন্দের সাথে ইউএস বাংলা এয়ারলাইন্সে দেশের মাটিতে যেয়ে পরিবারের সাথে ঈদ উপভোগ করুক। তবে ছুটি না পাওয়ায় অনেক প্রবাসীকে ঈদ করতে হচ্ছে মালদ্বীপে। পরিবারকে সহায়তা করতে তারা বেশি করে অর্থ পাঠাচ্ছেন, ফলে রেমিটেন্স প্রবাহ বেড়েছে প্রায় 20%। দেশে তো আর দেশে আমাদের ঈদ করা হবে না, দেশে পরিবার পরিজন ঈদ করবে, তাদের ঈদের খরচ, কাপড় চোপড় কেনাকাটা করা, তাদের খুশির জন্য, আত্মীয় স্বজনের জন্য টাকা পাঠাচ্ছি। রোজার ঈদের কারণে এবং দেশের নতুন নির্বাচিত সরকার আসার কারণে প্রবাসীরা অনেক বেশি উৎসাহ উদ্দীপনা শো করছেন এবং তারা অনেক রেমিটেন্স পাঠাচ্ছেন। আমি যদি কম্পেয়ার করি গত বছরের তুলনায় এবার ঈদে প্রায় 20% রেমিটেন্স বৃদ্ধি পেয়েছে। প্রিয়জনের অভাব কাটাতে প্রবাসী পরিচিত জনদের সঙ্গে সময় কাটাবেন তারা। সময় সংবাদ, মালদ্বীপ। ইরান ইসরায়েল যুদ্ধের উত্তেজনায় মধ্যপ্রাচ্যের আকাশে অস্থিরতার ছায়া থাকলেও থেমে নেই প্রবাসী বাংলাদেশিদের ঈদের প্রস্তুতি। নিরাপত্তা সতর্কতার মধ্যেই সংযুক্ত আরব আমিরাতে জমে উঠেছে ঈদ উল ফিতরের কেনাকাটা। শিবলি আল সাদিকের রিপোর্ট। কখনো মোবাইলে সতর্কবার্তা, কখনো দূরের কোনো ঘটনার খবর, এমন নানা উদ্বেগের মধ্যেও সংযুক্ত আরব আমিরাতের স্বাভাবিক নাগরিক জীবনে তেমন কোনো প্রভাব পড়তে দেয়নি দেশটির প্রশাসন। চলছে ঈদের প্রস্তুতি, পিছিয়ে নেই প্রবাসী বাংলাদেশিরাও। প্রতি বছরের মতো এবারও ঈদের আনন্দকে পূর্ণতা দিতে ব্যস্ত সময় পার করছেন তারা। ঈদ যে একটা আনন্দের ব্যাপার, সেটা আমরা সবাই ভাগাভাগি করে নিয়েছি এবং কি আমাদের এখানে প্রবাসে আমরা যারা এই মালিক শ্রমিক সবাই মিলে আমরা ঈদ উদযাপন করি। ইনশাআল্লাহ আমাদের অন্যান্য বছরের নিয়ে এই বছরও আমাদের ঈদের প্রস্তুতি সম্পন্ন চলতেছে এবং আমরা অন্যান্য বা দেশে পরিবারের সাথে ঈদ করতে চলে যাই। এইবার অবশ্য আমরা এখানে ঈদ করব। তো আমাদের একটা বড় উৎসব, আমাদের এমন একটা উৎসব যেখানে ধর্ম বর্ণ ভেদাভেদ ভুলে অন্যরা আসে, অন্য ধর্মের লোকেরাও আমাদের উৎসবে শামিল হয়। প্রবাসী বাংলাদেশিরা জানান, উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ পরিস্থিতি থাকলেও আমিরাত সরকার নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা ও ব্যবস্থা নিয়েছে। এতে সরকারের প্রতি নাগরিকদের আস্থা আরও দৃঢ় হয়েছে। তাই নির্ভয়ে চলছে ঈদের কেনাকাটা। পরিবার বন্ধুদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগির পরিকল্পনাও চলছে পুরোদমে। গ্লোবাল পরিস্থিতি হিসাবে ঈদের বিগত দিনে যে প্রোগ্রামগুলো ছিল অনেক বড় বড় প্রোগ্রাম, এগুলো তো এখন আপাতত বন্ধ আছে।
তো ঈদেরও মনে হচ্ছে না এই ধরনের কোনো প্রোগ্রাম হবে, তবে আলহামদুলিল্লাহ আমরা ঈদটা সুন্দরভাবে উদযাপন করব। এখানকার যে গভর্নমেন্ট আছে আমাদেরকে প্রতিনিয়ত অ্যালার্ট করে দেয় আর আমাদেরকে অনেক সেফটি দেয়। আমি বাংলাদেশ থেকেও এখানে আমাকে মনে হয় যে আমি সেফটির জন্য স্যাটিসফাই। প্রতিবারের মতো এবারও সংযুক্ত আরব আমিরাতে আমরা প্রবাসীরা অনেকটা পারিবারিক পরিবেশেই বাংলাদেশি আমেজে এখানে ঈদ পালন করে থাকি। এবার ঈদ উল ফিতর উপলক্ষে 4 দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত সরকার। দেশের বড় বড় মসজিদ সহ অসংখ্য ঈদগাহে জামাত আয়োজনের প্রস্তুতি চলছে। তবে মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে বাংলাদেশ বিমান সহ কয়েকটি এয়ারলাইন্সের ফ্লাইট সূচিতে বিঘ্ন ঘটায় অনেকেই এবার দেশে গিয়ে ঈদ উদযাপন থেকে বিরত থাকছেন। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। ফ্রান্সের রাজধানী প্যারিসে জমে উঠেছে ঈদ বাজার। ঈদকে সামনে রেখে প্রতিদিনই বাংলাদেশি পোশাকের দোকানগুলোতে ভিড় করছেন প্রবাসী বাংলাদেশিরা। আগের বছরের তুলনায় বিক্রিও ভালো বলে জানিয়েছেন বিক্রেতারা। প্যারিস থেকে লুৎফর রহমান বাবুর রিপোর্ট। ফ্রান্সে পবিত্র ঈদ উল ফিতর একেবারে সন্নিকটে, আর তাই রাজধানী প্যারিসে এখন জমজমাট ঈদের বাজার। বিশেষ করে বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোতে যে কাপড়ের দোকান রয়েছে সেই দোকানগুলোতে এখন প্রতিদিনই ভিড় করছেন ক্রেতারা। শাড়ি, পাঞ্জাবি, 3 পিস, শিশুদের পোশাক, মেয়েদের চুড়ি সহ নানা প্রসাধন সামগ্রী পাওয়া যাচ্ছে এই দোকানগুলোতে। ক্রেতা উপস্থিতি নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন বিক্রেতারা। গতবারের থেকে এবার আরো বেশি সাড়া পাচ্ছি আমরা। নরমালি কিছু সারারা বা ঘাড়ারা আমরা যেটা বলে থাকি, এটা তো প্রচুর বিক্রি হচ্ছে। আমরা বাংলাদেশে যে আমেজটা পাই এখানে বসেও আমরা সেটা পাচ্ছি, কারণ এত কাস্টমার আসতেছে, এত আনন্দ হচ্ছে। ঈদের আনন্দ ভাগাভাগি করতে অনেকেই নিজের পছন্দের পোশাকের পাশাপাশি প্রিয়জনদের জন্য পোশাক কিনে নিয়ে যাচ্ছেন। আমি কিছু কেনাকাটা করার জন্য আসছি। আমি একটা পাঞ্জাবি নিছি, আমার বন্ধুর জন্য একটা পাঞ্জাবি নিছি। আমি নর্মালি পাঞ্জাবি কিনবো, তারপর টুপি কিনবো, তারপর অনেক কিছু কিনবো, এই জন্য আসছি। বিক্রেতারা জানিয়েছেন 4 রাত পর্যন্ত তাদের দোকান খোলা থাকবে, আর ঈদ উপলক্ষে দেওয়া হচ্ছে বিশেষ ডিসকাউন্টও। ভালোবাসা কিনা হচ্ছে এবার 4 রাত পর্যন্ত। আশা করতেছি আরো ভালো হবে। স্পেশালি আমরা উইকেন্ডে প্রচুর বিজি থাকি এবং সন্ধ্যার পরে সবাই কিন্তু আপুরা ভাইয়েরা ফ্যামিলি নিয়ে সবাই কেনাকাটা করতে আসে। দেশ থেকে 1000 মাইল দূরে থাকলেও ঈদের শপিং এর আনন্দ ভাগাভাগিতে কোনো কমতি নেই ফ্রান্স প্রবাসী বাংলাদেশিদের। নিজের পাশাপাশি প্রিয়জনদের পোশাক কিনতে এখন তারা ছুটছেন দেশীয় পোশাকের প্রতিষ্ঠানগুলোতে, যা চলবে 4 রাত পর্যন্ত। ফ্রান্সের প্যারিস থেকে মোহাম্মদ লুৎফর রহমান বাবু, সময় সংবাদ। রমজানের শেষ সময়ে সিডনির বাংলাদেশি কমিউনিটিতে ঈদের কেনাকাটায় ব্যস্ত প্রবাসীরা। ঈদ উপলক্ষে শহরের বিভিন্ন প্রান্তে বসেছে চাঁদ রাতের মেলা। দূর পরবাসে ঈদের ব্যস্ততা। রমজানের শেষ দিকে এসে অস্ট্রেলিয়ায় বসবাসরত প্রবাসীদের মাঝে ধুম পড়েছে ঈদের কেনাকাটায়। ক্যাম্বেল টাউন, লাকেম্বা, লিভারপুল শহরের ব্যস্ততম জায়গাগুলোতে ঈদের বিশেষ মেলার আয়োজন প্রবাসী বাংলাদেশিদের। প্রবাসে বাংলার ঐতিহ্য ছড়িয়ে দিতে বাহারি পোশাকের পসরা সাজিয়ে বসেছেন বাঙালিরা। এখানে জুতের এত কালেকশন, সো দেখছি খুব ভালো লাগছে যে পুরো একটা বাংলাদেশি ভাইব পাচ্ছি। বাংলাদেশে একটা সালোয়ার কামিজের যেমন একটা হিউজ একটা কালেকশন আছে, এখানেও আলহামদুলিল্লাহ শাড়ি প্লাস হচ্ছে সালোয়ার কামিজের অনেক কালেকশন, সো সেগুলোই দেখছিলাম আর কি। আমার মেয়ে ট্রেডিশনাল ড্রেস খুব পছন্দ করে। ওরা যেহেতু এখানে বর্ন, ওরা তো এইসব ড্রেস পরে অভ্যস্ত না, তো আমি চেষ্টা করি ঈদ আসলে যেন ওদেরকে একটু ট্রেডিশনাল ড্রেস পরানো যায়। দেশীয় পোশাকের পাশাপাশি পাকিস্তানি ও ভারতীয় পোশাকের সমাহারে মুগ্ধ প্রবাসীরা। নারীদের কাছে এবার আকর্ষণের কেন্দ্রে রয়েছে কানি সিল্ক শাড়ি। ম্যাজেন্ডা, নীল, মাস্টার্ড ইয়েলো সহ নানা রঙের শাড়ি কিনছেন নারীরা। আমাদের এখানে বাংলাদেশের সবকিছু, সব পণ্য, মেয়েদের জন্য সালোয়ার কামিজ, শাড়ি থেকে শুরু করে সবকিছু আছে। ছেলেদের পাঞ্জাবি, শেরওয়ানি, ছোটদের পাঞ্জাবি শেরওয়ানি, আমাদের এখানে সবকিছুই আছে। সালোয়ার কামিজে এবার ঈদে বেশি গুরুত্ব পাচ্ছে মাসলিন। এছাড়াও সিল্ক ও জর্জেটে জরি, কারচুপি, মিনাকারি কাজের প্রতি বেশি আগ্রহ তরুণীদের। ছোটরাও বেছে নিচ্ছেন পছন্দের পোশাক। শাড়ি, সালোয়ার কামিজের সঙ্গে মিলিয়ে চমৎকার গয়নাও কিনছেন নারীরা। আমার মামা আমার জন্য একটা অর্ডার দিচ্ছে, আর একটা পিঙ্ক আর গোলাপি। ছেলেদের হাল ফ্যাশনের পাঞ্জাবি, জুতা সবকিছুই পাওয়া যায় এক ছাদের নিচে। প্রবাসের বাংলাদেশে ঈদ করতে না পারার আক্ষেপ এখানে
এখানে এলে ভুলে যান সবাই। উপমহাদেশি যে স্টাইলের শাড়ি, তারপর সালোয়ার কামিজ, সারারা, ঘাড়ারা, লেহেঙ্গা, বাচ্চাদের জন্য কাপড় চোপড়, কালারফুল জিনিসপত্র, ছেলেদের পাঞ্জাবি, ফতুয়া, ইভেন শেরওয়ানি, সবকিছু নিয়ে আসলে যে মেয়েরা কাজ করছে বিদেশের মাটিতে। সিডনির মিন্টোতে বাহারি পোশাকের পাশাপাশি সুস্বাদু খাবারের আয়োজনও ছিল। কেনাকাটা শেষে মনোমুগ্ধকর সাংস্কৃতিক আয়োজন যোগ করে বাড়তি আনন্দ। এ যেন ঈদের আগে এক টুকরো বাংলাদেশ। প্রবাসে থেকেও বাংলার স্বাদ যেন সবসময় পাশে। রঙিন শাড়ি, বাহারি ডিজাইনের পাঞ্জাবি, প্রতিটি পোশাকেই লুকিয়ে আছে বাঙালির ঐতিহ্য। পারভিন আক্তার, সময় সংবাদ, সিডনি, অস্ট্রেলিয়া। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ইরাকের মার্কিন দূতাবাসে ইরানের হামলা, ইসরায়েলে মিসাইল নিক্ষেপ, তেহরান লেবাননে তেল আবিবের আঘাত, ইরানের শীর্ষ কর্মকর্তা লারিজানি নিহত, নিশ্চিত করল তেহরান। লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত আফগানিস্তানে হামলার ঘোষণা পাকিস্তানের, অভিযানে 684 তালেবান সদস্য নিহত, দাবি ইসলামাবাদের, সরাসরি আঘাতের হুমকি কাবুলের। এবং দেশে দেশে ঈদের প্রস্তুতি, রমজানের শেষ সময়ে সিডনিতে কেনাকাটায় ব্যস্ত প্রবাসীরা, বিভিন্ন প্রান্তে বসেছে চাঁদ রাতের মেলা, প্যারিসেও জমে উঠেছে ঈদ বাজার। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সকাল 10টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন মনির হোসেন। ধন্যবাদ অর্জিত আপনাকে। সকাল 10টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।